ন্যাশনাল ডিক্লারেশন, এটার জন্য মিনিমাম কনসেনসাসটা খুব জরুরি। কার প্রাধান্যটা বেশি আসলো, কে হইলো, এটা দেখার কোনো বিষয় নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ঘোষণাপত্র দেওয়া হবে। নতুন করে আবার একটা প্রোক্লামেশন দিতে চান, তারা কি বলতে চান আসলে? জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক বাহাস, সংবিধানের মূলনীতি পরিবর্তনে আপত্তি, বিএনপি বামদের, গণভোটের পক্ষে বিশেষজ্ঞ। ইন্টারিম গভর্নমেন্ট চাইলেও আসলে করতে পারবে, কিন্তু সেটা গণভোটের মাধ্যমেই হতে হবে। অন্তর্বর্তী সরকার চাইলে 6 মাসের মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব। জনগণের সরকার গঠনে দ্রুত রোডম্যাপ চাইলেন বিএনপি নেতারা। এবং শুল্ক বৃদ্ধিতে আকাশপথে চড়া টিকিটের দাম, ফ্লাইট সংকটে ভোগান্তিতে কুয়েত প্রবাসীরা, রেমিটেন্সের নেতিবাচক প্রভাবের শঙ্কা। এবারে বিস্তারিত। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে বাহাস থাকলেও ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল ধরাতে চায় না রাজনৈতিক দলগুলো। জামাত ও বাম দলগুলো বলছে সবার মতামতের ভিত্তিতে হতে হবে জুলাই ঘোষণাপত্র। নাগরিক কমিটির নেতারা বলছেন দেরিতে হলেও নতুন বাংলাদেশের স্বীকৃতির জন্য সরকারকে অবশ্যই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে। মাজহারুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। 15 জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশে সরকারকে আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। ঘোষণাপত্র প্রকাশে ঐক্যমত্যে পৌঁছাতে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য থাকলেও বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল প্রশ্ন তুলেছেন গণ অভ্যুত্থানের 5.5 মাস পরে ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা নিয়ে। তা আমরা প্রশ্ন করেছি যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের আসলে এই 5.5 মাস পরে কোনো প্রয়োজন ছিল কিনা। জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন 5 আগস্টের পরপরই ঘোষণাপত্র দেওয়া উচিত ছিল। 5.5 মাস পরে এসে এটাকে কেন্দ্র করে ঐক্যে যেন ফাটল সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। একটা ন্যাশনাল ডিক্লারেশন, এটার জন্য মিনিমাম কনসেনসাসটা খুব জরুরি। সেজন্য আমরা এই ডিক্লারেশনের বিপক্ষে নই। আমরা বলেছিলাম আলাপ আলোচনা করে সকলের ঐক্যমত্যের ভিত্তিতেই এটা করতে পারলে এর বৈধতা, কার্যকারিতা, টেকসইয়ের বিষয়টা অনেক বেশি মজবুত থাকবে। অন্য রাজনৈতিক দলগুলোর নেতারা বলেছেন ঘোষণাপত্রে সব শ্রেণী পেশার মানুষকে অন্তর্ভুক্ত না করতে পারলে মূল উদ্দেশ্য ব্যর্থ হবে। গুম, খুন, হত্যা, সন্ত্রাস, তারপরে অনেকগুলো ঘটনা, এটার আমি দেখি যে খসড়াতে এটার উপযুক্ত স্বীকৃতি বা এটার যে গুরুত্ব দিয়ে উল্লেখ করা দরকার সেটা আমি ওখানে লক্ষ্য করিনি। এরকম আরও বেশ কিছু প্রশ্ন আছে যেগুলো মনে হয় যে আলাপ আলোচনা করে যদি এটা করা যায় আমি মনে করি ভালো। জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে আন্দোলনে নিহত আহতদের অবদানের স্বীকৃতির পাশাপাশি নতুন বাংলাদেশের প্রেক্ষাপট তৈরি হবে। সময় নিয়ে হলেও সরকারকে অবশ্যই ঘোষণাপত্র দিতে হবে। এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য তৈরি হয়েছে বলেও মনে করেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। ঘোষণাপত্র বাংলাদেশের জন্য অবিসম্ভাবী। এটার ক্ষেত্রে আমরা নন কম্প্রোমাইজিং। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ঘোষণাপত্র দেওয়া হবে। যদি এখন যে পরিস্থিতি আছে, এখন যে আলোচনার টেবিলটা আছে, সেটাকে বিনষ্ট না করার আহ্বান থাকবে আমাদের পক্ষ থেকে। তবে রাজনৈতিক দলগুলোর বার্তা হচ্ছে জুলাই ঘোষণাপত্রকে কেন্দ্র করে কোনোভাবেই যেন ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল তৈরি না হয়। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তনে আপত্তি থাকলেও সংস্কারে একমত বিএনপি ও সমমনা বাম দলগুলো। তাদের দাবি স্পর্শকাতর বিষয়গুলো সংস্কারের দায়িত্ব দিতে হবে নির্বাচিত সরকারের হাতে। সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, সরকার চাইলে গণভোট এবং নির্বাহী ক্ষমতার মাধ্যমে সুপারিশমালা বাস্তবায়ন করতে পারবেন। মাজহারুল ইসলামের আরেকটি প্রতিবেদন। গুলি আর হামলায় রাজপথে হার মানেনি জেনারেশন জেনজির নতুন বাংলাদেশ। 36 জুলাই বিপ্লবের সফলতা বিশ্বের বুকে বাংলাদেশকে দিয়েছে নতুন পরিচয়। আবু সাইদ মুগ্ধদের রক্তে রঞ্জিত বাংলাদেশে 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্র মেরামতে সংবিধান, নির্বাচন কমিশন সহ 6টি সংস্কার কমিশন গঠন করেন। পরবর্তীতে গণমাধ্যম সহ আরও কয়েকটি কমিশন গঠন করা হয়। প্রায় 3.5 মাস পর 4টি সংস্কার কমিশন তাদের সুপারিশমালা জমা দেয়। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রচলন, 2বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া এবং প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনয়ন সহ একাধিক সুপারিশমালা জমা দিয়েছে।
সব পক্ষের সাথে আলোচনা করে সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নিলে রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হবে। দেশের মানুষ ভোটাধিকার এবং গণতন্ত্রের জন্য দীর্ঘ 16 বছর যে লড়াই করে আসছিল তার প্রতিফলন ঘটবে, এমনটাই মনে করেন রাজনীতিবিদরা। কমবে দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার। অবশ্যই এটা একটা ভালো ইনিশিয়েটিভ। দলীয়করণের ঊর্ধ্বে যদি আমরা আসতে পারি, দুর্নীতিটা যদি আমরা বন্ধ করতে পারি, আইনের শাসনটা যদি আমরা আনতে পারি, তাহলে দেবে যে অনেক সমস্যার সমাধান হয়ে আসছে। একটা গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। ভবিষ্যতে রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, পার্লামেন্ট, এটা তাদের জন্য একটা রেফারেন্স হিসাবেও এই প্রস্তাবনাগুলো এগুলো কাজ করবে। তবে সংবিধানের মূলনীতি পরিবর্তন সহ স্পর্শকাতর কিছু বিষয়ে সবার মতামতের প্রতিফলন থাকা দরকার বলে মত রাজনীতিবিদদের। তারা বলছেন, রাজনৈতিক দলগুলোর মতামত উপেক্ষা করে চাপিয়ে দিলে ফলাফল হবে হিতে বিপরীত। সংবিধানের মৌলিক কিছু ভিত্তি 4 মূলনীতি ছিল, তো সেগুলো অধিকাংশ রাজনৈতিক দল, জনগণের গুরুত্বপূর্ণ অংশীজনরা, মানে একটা বিশাল অংশটাই তারা এসব ব্যাপারে তারা একমত হবেন না। আলটিমেটলি তো রাষ্ট্র পরিচালনা করবে রাজনীতিবিদরা, কাজে সবগুলো সমন্বিত একটা রূপ থাকতে হবে। সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া মনে করেন, সংবিধান ছাড়া বাকি 3 সংস্কার কমিশনের সুপারিশ, নির্বাহী আদেশ এবং রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব। তবে সংবিধান সংস্কারের দরকার হবে গণভোটের। বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের বিভিন্ন কর্মকাণ্ডের যে আইনগত বৈধতা সেগুলো আমরা বোঝার চেষ্টা করছি। ডক্ট্রিন অফ নেসেসিটি অনুযায়ী হচ্ছে এগুলো ইন্টারিম গভর্নমেন্ট চাইলেও আসলে করতে পারবে, কিন্তু সেটা গণভোটের মাধ্যমেই হতে হবে। এদিকে সংস্কার কমিশনের সুপারিশ কিভাবে বাস্তবায়িত হবে তা নিয়ে ফেব্রুয়ারি থেকে সব পক্ষের সাথে আলোচনার ঘোষণা দিয়ে রেখেছে সরকার। প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া 4 সংস্কার কমিশনের সুপারিশমালা সহ সরকার গঠিত সব কমিশনের মাধ্যমে বিপ্লব পরবর্তী বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে, এমন প্রত্যাশাই সবার। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সরকার আন্তরিক হলে 6 মাসের মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। আর জনগণের সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির আরেক নেতা জয়নুল আবেদিন ফারুক। শুক্রবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব মন্তব্য করেন। দীর্ঘদিনের নির্বাচন শেষে দেশে ফেরা ফ্লোরিডা বিএনপির সভাপতি ইমরানুল হক চাকলাদারকে সাথে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান স্থায়ী কমিটির সদস্য মঈন খান। শ্রদ্ধা জানানোর শেষে তিনি বলেন, কাগজের সংস্কার নয়, অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। 6 মাস ইতিমধ্যে অতিক্রান্ত হয়েছে, তাহলে মোট 12 মাস সময় হচ্ছে। 3 মাসের মধ্যে 90 দিনের ভিতরে যদি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হয়ে থাকে, যে নির্বাচনটি ছিল বাংলাদেশের 53 বছরের ইতিহাসে সম্ভবত সর্বশ্রেষ্ঠ নির্বাচন, তাহলে আজকে কেন আগামী 6 মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব না? এদিকে দ্রুত নির্বাচনে রোডম্যাপ ঘোষণার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজন করা হয় নাগরিক সমাবেশের। এতে অংশ নেন বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক। বলেন, জনগণের সরকার ছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ অন্যান্য জনদুর্ভোগ শেষ হবে না। দেশের চলমান অস্থিরতা নিরসনে অবিলম্বে নির্বাচনের দাবি জানান তিনি। অনতিবিলম্বে নির্বাচনের তারিখ আপনাকে ঘোষণা করতে হবে। সংস্কার চলবে, নির্বাচনের দিন তারিখ চলবে, নির্বাচনের প্রস্তুতি চলবে। অনেক কথাই শুনি, সেই কথাগুলোর উত্তর সময় মতো দেওয়া হবে। সংস্কারের নামে অন্তর্বর্তী সরকারের অযথা সময় নষ্ট করা উচিত হবে না বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। 40 টাকার চাল কিনতে পারবে, সেই সংস্কার আমার দরকার। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। লন্ডনে বেগম খালেদা জিয়া চিকিৎসা নিতে যাওয়ার পর প্রথমবারের মতো সাংবাদিকদের সামনে কথা বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন। মায়ের কথা যখন বললেন, স্বাভাবিক দেশবাসীর কাছে তো একটাই বলবো, উনি দেশ নেত্রী, কাজেই দেশবাসীর কাছে অনুরোধ জানাবো সন্তান হিসেবে ওনার জন্য দোয়া করার জন্য। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেলে স্লো পয়জিংয়ে হত্যার অভিযোগ করেছে যুক্তরাজ্য বিএনপি। শুক্রবার বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে যুক্তরাজ্যের বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে ব্রিটেনের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিল শেষে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক অভিযোগ করেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেলে স্লো পয়জিংয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল। ওনাকে নিশ্চয়ই ফেসিস্টরা হত্যা করার জন্য স্লো পয়জন দিয়েছে, তো এটা বোঝা যাবে যে এই অচিরেই
যে পরীক্ষা নিরীক্ষা ফাইনাল হওয়ার পরে কতটুকু, তবে আমি এখনো মনে করি যে এটা এই যে হাসিনা ওনাকে স্লো প্রয়োজন দিয়েছে, এটা আমি বিশ্বাস করি। আকাশপথে আবগারি শুল্ক বৃদ্ধিতে চড়া টিকিটের দাম জানিয়ে প্রবাসীদের মাঝে বাড়ছে উদ্বেগ। এদিকে ফ্লাইট সংকটে ভোগান্তিতে কুয়েত প্রবাসীরা। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত প্রবাসীদের পরিবহন সংকট দূর না হলে বিপুল রেমিটেন্স হারানোর শঙ্কা রয়েছে। বিমান ভাড়া বাড়িয়ে রাজস্ব বাড়াতে চান অন্তর্বর্তী সরকার। গেল সপ্তাহে আকাশপথে বিমান ভ্রমণে আবগারি শুল্ক বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এর মধ্যে বর্ধিত সেই শুল্ক টিকিটের দামের সাথে যুক্ত করে নতুন দামে টিকিট বিক্রি শুরু করেছে বিমান সংস্থাগুলো। অভ্যন্তরীণ পথে বিমান যাত্রায় আবগারি শুল্ক 500 থেকে বাড়িয়ে 700 টাকা করেছে সরকার। আর সার্কভুক্ত যে কোনো দেশ ভ্রমণে আবগারি শুল্ক 500 থেকে বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে। সার্কভুক্ত দেশের বাইরে এশিয়ার মধ্যে যে কোনো দেশে ভ্রমণের ক্ষেত্রে আবগারি শুল্ক 2000 থেকে বাড়িয়ে 2500 টাকা এবং ইউরোপ ও আমেরিকায় দেশ ভ্রমণে তা 1000 বাড়িয়ে 4000 টাকা করা হয়েছে। সম্প্রতি মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন গন্তব্যে ফ্লাইটের ভাড়া বেড়েছে কয়েক গুণ। এতে কর্মস্থলে ফিরতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে প্রবাসী শ্রমিকদের। এবার বর্ধিত সেই শুল্ক টিকিটের দামের সাথে যুক্ত হওয়ায় বিপাকে পড়েছেন প্রবাসীরা। আগে টিকিটের দাম আছিল 90 টাকা, এখনো টিকিটের দাম 200 টাকা। আগে বিমান আছিল, এখন বিমান নাই। আমরা বাংলাদেশ যাইমু কিলা, এই ধর্ম কিভাবে? এদিকে 26 এপ্রিল থেকে 11 জুলাই এই আড়াই মাসে কুয়েত ঢাকা কুয়েত রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট মাত্র 3টি। ওই সময় ঈদের ছুটিতে দেশে আসার পরিকল্পনা করছেন অনেক প্রবাসী, কিন্তু বিমানের ফ্লাইট না থাকায় চড়া দামে এয়ারলাইন্সের টিকিট কিনতে বাধ্য হচ্ছেন তারা। আবার অনেকে ঈদের ছুটিতে দেশে আসার পরিকল্পনাও বাতিল করেছেন। দেশে যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম ঈদে, তো বিমান নাই, তো অন্যান্য এয়ারলাইন্সের যে দাম, তো মনে হলে সামনে যাওয়া হইব। এমন অবস্থায় ক্ষতির মুখে ট্রাভেল এজেন্সিগুলো। মাসুদ রানা, নিউজ 24। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হয়েছে প্রবাসীদের শীতকালীন প্রীতি ফুটবল ম্যাচ। কাজের পাশাপাশি বিনোদনের প্রয়োজনে শীতকালীন প্রীতি ফুটবল খেলার আয়োজন করেন প্রবাসীরা। এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী পরিবার পরিজনের সদস্য সহ রিয়াদ বাংলাদেশ কমিউনিটির সদস্যরা। আর এমন আয়োজনে খুশি রেমিটেন্স যোদ্ধারা। ফিলিস্তিনের গাজায় দীর্ঘ 15 মাস রক্তক্ষয়ের পর অবশেষে কার্যকর হতে যাচ্ছে যুদ্ধবিরতি চুক্তি। শুক্রবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা এই চুক্তি অনুমোদন করেছে। আগামী রোববার থেকে যুদ্ধবিরতি শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হেরজগ। এখন পূর্ণ মন্ত্রিসভা অনুমোদন দিলে রোববার থেকে যুদ্ধবিরতি শুরু হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন তিনি। তবে চুক্তিটি ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ নিয়ে আসবে বলেও উল্লেখ করেছেন তিনি।